বাংলাদেশ, আমরা আমাদের দেশ নিয়ে গর্ববোধ করি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটা কিন্তু বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশের চাইতে আর্থ সামাজিক দিকে অনেক উপরে আমরা আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। পদ্মা সেতু সেখানে এই পর্যন্ত 6 জন লোক ধরা পড়ছে, 6 জন। তারা ওই সেতুর কোনখান দিয়ে কি, কোন দিকে কি অবস্থা এগুলো দেখে আর কি। এই 6 জন কিন্তু হেতারা, হেতারা বুঝেন কি? কবুতরে ধান খায়, কাউয়ার চোখে টনটনায়। বাংলাদেশের মতো একটা দেশ, আমাদের সাপোসার মতো, আমরা যাদেরকে কররাজ্য মনে করি, তারা পদ্মা সেতুর মতো এত বিশাল একটা কনস্ট্রাকশন করেছে। এরপরে পাগল একটা ধরা পড়ছে, তাও সেখানে। এইটারে পরীক্ষা করে দেখে এইটাও কিন্তু এই জাতি, এই জাতি। এই পর্যন্ত কয়েকবার ফেরি সেখানে ধাক্কা লেগেছে। যারা বিশেষজ্ঞ তারা মনে করতেছে এইটাকে নিয়ে হয়তোবা কোনো একটা বড় ষড়যন্ত্র করা হচ্ছে। শুধু এইটা নয়, আমাদের সব ব্যাপারে। হরিপুরে যেই তেল পাওয়া গেছে, তেলের খনি, আপনারা কয়েক বছর আগে এটা জেনেছেন। হরিপুরের এখান থেকে যদি তেল টান দেয়, তাহলে আসামের ডিব্রুগড় সেখানে হলে এটার মাথা, আর ডিব্রুগড়টা হলে এখান থেকে 1 মাইল উপরে, 1 মাইল উপরে। এখন এখান থেকে তেল টান দিলে আগে ওগুলো আসবে নাকি? আগে উপরের গুলো আসবে। যার জন্যে যে কোনোভাবে হোক, সব কথা তো বলতে পারি না, মুখে তো বুড়ারা দেখছে গরুর মুখও কাঁচ দিত, কাঁচ। ওলামায়ে কেরামের অবস্থা ভালো না। এখন আমরা যারা কথা বলছি, জীবনের ঝুঁকি নিয়ে বলছি, বিশ্বাস করেন, জীবনের ঝুঁকি নিয়ে বলছি প্রিয় ভাইরা। তবে মনে রাখতে হবে, ইসলামে কোনো জঙ্গিবাদ নাই। মনে রাখতে হবে, জঙ্গিবাদ ইসলামের সবচেয়ে বড় শত্রু। আপনি ইসলাম কায়েমের আন্দোলন করেন, ইসলামী সংগঠন করেন। বাংলাদেশে যারা একামতে দ্বীনের কাজ করে, 80 বছর বয়সী সংগঠনও আছে, 80 বছর। তারা ইসলামের বিভিন্ন দাবি দাওয়া এগুলো নিয়ে রাস্তায় মিছিল করে, করে কি না? মিটিং করে, সমাবেশ করে, ঠিক না বে ঠিক? যতগুলো বৈধ ইসলামী দল আছে তারা সবাই। তবে এই কথা বলতে গেলে আমার মনে পড়ে, আজ থেকে কয়েক বছর আগে একজন ট্রাফিক সার্জেন্ট, পুলিশের একজন ট্রাফিক সার্জেন্ট, আমি পল্টনে যেখানে থাকতাম, পূর্ব পরিচয় সূত্র ধরে আমার কাছে মাঝে মাঝে আসতেন। সেই ভদ্রলোক আমাকে হাসে আর কয়, ট্রাফিক সার্জেন্ট, হুজুর, জামাত আর শিবিররা যখন মিছিল বাইর করে, যত বড় মিছিল হোক, আমাদের পুলিশের মধ্যে কোনো টেনশন কাজ করে না। আমরা টেনশন বুক করি না, কারণ আমরা জানি এদের মিছিল যত বড় হোক, এরা গাড়ি ভাঙবে না, এরা পাথর মেরে বিল্ডিংয়ের গ্লাস ভাঙবে না, এগুলো আগুন লাগাবে না, ঠিক না ভাই? ঠিক। তাইলে এরা তো জঙ্গি হইতে পারে না, এরা তো জঙ্গি হইতে পারে না। আর পুলিশ যাদেরকে বলে আসলে এরা ভালো। তাইলে এই যে মুফতি আব্দুর রহমান, মুফতি আব্দুল হান্নান, 2005-এ যারা প্রথম বাংলাদেশকে জঙ্গিবাদের কলঙ্ক লাগিয়েছিল, আতাউর রহমান সানি, বাংলা ভাই, এরা কি কোনোদিন ঢাকার বুকে বা দেশের কোনোখানে কোনো মিছিল করেছিল, সমাবেশ করেছিল? তাদের এই সংগঠন আছে, এই ঘোষণা দিয়েছিল? দেখা যায় তাদের কাজটাও চোরা, সংগঠনটাও চোরা। আর এইভাবে লুকিয়ে লুকিয়ে, ছুপিয়ে ছুপিয়ে যারা কাজ করে, এরাই চোর। আমরা সবসময় বলি, মানুষ মেরে কোনোদিন ইসলাম কায়েম করা যায় না। আর বর্তমান বাংলাদেশের যতগুলো ইসলামী সংগঠন আছে, তার মধ্যে সর্বপ্রাচীন যে সংগঠনটা আপনারা চিনেন, অনেকে জানেন, যাদের ব্যাংক আছে,
ব্যাংকটা কিন্তু দুনিয়ার 1000 বড় ব্যাংকের একটা। তাদের ব্যাংকটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক। সুদী ব্যাংক, ইসলামী ব্যাংক, সব ব্যাংক মিলাইয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক। এরপরে তাদের স্কুল আছে, মাদ্রাসা আছে নাকি? তাদের মাদ্রাসাগুলা শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সার্টিফাইড ইনস্টিটিউট। ধরুন তামিরুল মিল্লাত, এখানে ছাত্র বর্তমান দুনিয়ার কোন দেশে না আছে বলেন? এরপর তাদের মহিলা শাখা, তাদের ইউনিভার্সিটি বোধহয় নাই, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি, সারা দুনিয়ার ছেলেরা এখানে এসে পড়ে। তাদের মেডিকেল কলেজ বোধহয় নাই, আছে? তাদের হাসপাতাল বোধহয় নাই, কোনটা নাই? কোনটা নাই? তাহলে বুঝা গেল এগুলোই সত্যিকার ইসলামী আন্দোলন। একদিকে দিন কায়েমের আন্দোলন করে, আরেকদিকে মানুষের কর্মসংস্থান। এরপরে কোনোখানে যদি কোনো মানুষ মরে, এই 3 সপ্তাহ আগে হবে যে একজন কর্মী মারা গেছে, সেই দলের যিনি প্রধান, চিফ দলীয় প্রধান, তিনি নিজে গিয়ে ওই কর্মীটার জানাজার ইমামতি করেছেন। দলের যিনি প্রধান তিনি নিজে কবরে নেমে ওই মুর্দাটাকে কবরে রেখে দাফন করেছেন। বাংলাদেশের অন্য কোনো দলের কি এরকম কত কর্মী মরে? কেউ কি খবর নেয়? কেউ কি খবর নেয়? কাদের সিদ্দিকী একটা কথা কইছিল গতবার, করোনা যখন শুরু হয়েছিল, একদিকে করোনা শুরু, আরেকদিকে ত্রাণ বিতরণ। যত ত্রাণ যতখানে দিছে তাদের পাইপলাইনে দেখা যায় মানুষ পায় নাই, সব জাগরে দিছে। কাদের সিদ্দিকী বাপের বেটা, এখন কিন্তু রাজাকার। হক কথা কইলে কাদের সিদ্দিকী একমাত্র ব্যক্তি, বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছিল অন্যায়ভাবে, এই কাদের সিদ্দিকী রাস্তায় বের হয়েছিল, আর কেউ বের হয় নাই। এগুলো অবদান অস্বীকার করা যাবে না। কাদের সিদ্দিকী দুঃখ করে বলেছিল যে আপনাদের এই ত্রাণ বিতরণের দায়িত্ব শিবিরের ছেলেদেরকে দেন, তাহলে আর চুরি হবে না। কি ভাই, কাদের সিদ্দিকী তো আমাদের লোক না, কি জামাত শিবিরের লোকও না। তাইলে বুঝা গেল ঢাকা ইসলামী সমাজ কল্যাণ জামে মসজিদে আমি 22 বছর খুতবা দিয়েছি, 22 বছর। সেখানে বিভিন্ন দলমতের লোক আসতো। কাজী জাফরের নাম তো শুনেছেন, সে টঙ্গী শিল্প এলাকায় ওই কমিউনিস্ট আন্দোলন করতো, একটা মানে একটা লেফটিস্ট, একটা বামপন্থী আন্দোলনের নেতা ছিল কাজী জাফর। তো সেই কাজী জাফরের ন্যাপ কেন্দ্রীয় কমিটির একজন লোক, জাসদ কেন্দ্রীয় কমিটির লোক, আমার 1-2 ভাই, তাদের বাড়ি ফরিদপুর। এই তারা 2 জনের সাথে একত্রে চাকরি করে, চলাফেরা করে, মসজিদে আসছে। যেই বেটা কোনোদিন নামাজও পড়ে নাই। খুতবা হলো, জুমা হলো, আলোচনা হলো। নামাজের পরে ওই 2 জনকে আগামী জুমায় কিন্তু আমাকে রেখে আসবেন না, আমি আপনাদের সাথে আসব। 2-3 জুমা আসলো। এরপরে একদিন ওই 2 ভাই তাদেরকে বলে যে খতিব সাহেবের সাথে নামাজের পরে আমার একটু দেখা করান। হ্যাঁ, খতিব সাহেব তো রুমে যাবে নামাজের পরে, ওখানে চা পান টান খাবে, ঠিক আছে আপনাকে নিয়ে যাব। সেই লোক আসলো। আসার পরে আমার একটা হুজুর, আমার একটাই মাত্র মেয়েটা এবার কেমিস্ট্রিতে মাস্টার্স কেমিস্ট্রির পরীক্ষার্থী। এখন কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, অঙ্ক, এটা কিন্তু খুব ব্রিলিয়ান্ট। টিচার না হইলে তা আপনি আমাকে অন্তত 1 মাসের জন্যে ঢাকা ইউনিভার্সিটির একটা ব্রিলিয়ান্ট ছাত্র দেখে আপনি পছন্দ করে দেন, 1 মাস আমার মেয়েটাকে কেমিস্ট্রির অঙ্কগুলা করাবে।
আমি বললাম ঢাকা ইউনিভার্সিটির কত ছাত্রীতে এইভাবে টিউশনই করে, আপনি একজন দেখে নেন না, আমার কাছে আসলেন কেন? আমি জানি আপনি দিলে তো শিবিরের সদস্য দেবেন। আমি বললাম আপনি করেন যা সৎ কি, আর আমার কাছে আসছেন আপনার মেয়ের জন্য। হুজুর মেয়েটা খুব সুন্দরী, আমার মেয়ে, ফেস বডি অ্যাপিয়ারেন্স আকর্ষণীয়, লোভনীয়, যদিও আমার এখন তার জন্য একটা টিচিং দরকার, কিন্তু আনে দানে আমি নিতে পারি না, সাহস পাই না। আমি বললাম তাহলে আমি দিলে তো এই দেবো, আপনি বুঝেন, তারপর আইলেন কেন? হুজুর ঠিক আছে, শিবির আমার দুশ্মন, রগ কাটে, শিবির আমার দুশ্মন, রগ কাটে, কিন্তু মানুষ বালা। যদি শিবিরের ছেলে দেন, আমার 100% বিশ্বাস আমার মেয়ে নিয়ে পালাবে না। আমি কি বুঝাতে পেরেছি? আবসিনিয়া নাজ্জাশী কি বলেছিল? আমরা রাজ যখন বলল বাচ্চা হুজুর মোহাম্মদ অ্যাজ এ ম্যান, অ্যাজ এ পার্সন, মোহাম্মদ মানুষ হিসাবে কেমন, ব্যক্তি হিসাবে কেমন? আমাদের রাজ বললেন আমাদের দুশ্মন, আমাদের দুশ্মন, দেশটারে খাইছে, কিন্তু অ্যাজ এ ম্যান, ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে কেমন, এটা যদি জিজ্ঞাসা করেন আমাকে নিঃসংকোচে বলা লাগবে মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই।